আসসালামু আলাইকুম। প্রিয় সহযোদ্ধা ও সহকর্মী, বাংলাদেশের সকল প্রতিষ্ঠানে কর্মরত আউটসোর্সিং, দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা এই মুহূর্তে আমার কথাগুলো শুনছেন, প্রত্যেককেই ধন্যবাদ জানাচ্ছি। আজকে নেটওয়ার্ক অনেক সমস্যা করছে, একটু কেউ একজন কমেন্টস করে জানাবেন ঠিকঠাক মতো আসলে শুনতে পাচ্ছেন কিনা আমাকে। আসসালাম, ধন্যবাদ ভাই। তার মানে হচ্ছে আপনারা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছেন। আজকে পূর্ব ঘোষণা ছাড়াই আসলে জরুরি ভিত্তিতে লাইভে আসার প্রয়োজন হলো। আমি কয়েকটি প্রতিষ্ঠান নিয়ে আসলে কথা বলবো, যে প্রতিষ্ঠানগুলোতে অতি সম্প্রতি কিছু ঘটনা ঘটে গেছে, যার প্রেক্ষিতে কিছু অনাকাঙ্ক্ষিত পরিবেশ এবং যে পরিবেশের কারণে আমাদের ভাই বোনদেরকে চাকরিচ্যুত হতে হচ্ছে এবং অনেক অনেক ক্ষেত্রে আমার প্রিয় সহকর্মীদেরকে মৃত্যুর হুমকি দেওয়া হচ্ছে। আমি মূলত সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যে যে প্রতিষ্ঠান নিয়ে কথা বলার আমার সুযোগ হবে না, অথবা আমি কথা বলতে পারবো না সময়ের জন্য, অথবা আমি আগে থেকে নোট ডাউন না করে নেওয়ার জন্য হয়তো সবগুলো প্রতিষ্ঠান নিয়ে কথা বলা সম্ভব হবে না। তো যাদেরকে নিয়ে কথা বলতে পারবো না, প্রথমে আমি তাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং পরবর্তী সময়ে আমাকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন, যেন আমি আপনার পরবর্তী যে লাইভটা করবো সেখানে যেন আপনাদেরকে নিয়ে কথা বলতে পারি। তো প্রথমে শুরু করছি। আপনারা ইতিমধ্যে অবগত আছেন, আমরা দীর্ঘদিন যাবৎ আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে, এবং আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে আমরা যে সকল সম্মুখ যোদ্ধা অথবা আপনাদের সহকর্মী আছে, আমরা চেষ্টা করে যাচ্ছি আমাদের যে মূল দাবি, অর্থাৎ ঠিকাদারি প্রথা ব্যতীত আমাদের সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে যেন নিয়োগ করা হয়, এবং বর্তমান আমাদের যে মূল দাবি সেটা হচ্ছে শ্রম সংস্কার কমিশন আমাদের জন্য যে সুপারিশটি করেছে সেই সুপারিশটি দ্রুত সময়ের মধ্যে বর্তমান সরকার বাস্তবায়ন করবে। সেই দাবিতে কিন্তু আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি। আপনারা দেখেছেন 1 মে জাতীয় শ্রমিক দিবস, এই শ্রমিক দিবসে কিন্তু আমরা সমাবেশ করেছি। সেই সমাবেশ থেকে দাবি জানিয়েছি যেন অতি দ্রুত সময়ের মধ্যে সরকার আমাদের দাবিগুলো মেনে নেন এবং শ্রম সংস্কার কমিশন যে সুপারিশটি করেছেন সেই সুপারিশ যেন দ্রুত সময়ের মধ্যে এই সরকার বাস্তবায়ন করে। আমরা বারবার আমাদের ফেসবুক পোস্ট আপনারা দেখে থাকবেন, আমরা কিন্তু আমাদের জায়গা থেকে বারবার পরিষ্কার করছি যে আমরা শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ সেই সুপারিশটি বাস্তবায়ন করার দাবিতেই কিন্তু আমরা আগামী দিনের আন্দোলন সংগ্রাম পরিচালনা করব। আসলে শ্রম সংস্কার কমিশনের বিষয়টিকে আমরা কেন এত বেশি গুরুত্ব দিচ্ছি সেই বিষয়টি একটু আমি খুব ছোট করে হলে ব্যাখ্যা করতে চাই আপনাদের সামনে। আপনাদের আসলে জানা দরকার এই শ্রম সংস্কার কমিশনটি আসলে কি, এই কমিশনের রিপোর্টে আসলে কি কি আছে, এই বিষয়গুলো আসলে আপনাদের জানা দরকার। আমি সকলের অবগতির জন্য জানাচ্ছি, শ্রম সংস্কার কমিশন হচ্ছে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার যে 6টি কমিশন গঠন করেছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার মনে করেছে যে বাংলাদেশের যে বৈষম্যগুলো আছে সেই বৈষম্যগুলো দূর করার জন্য এবং একটি ভ্রাতৃত্বপূর্ণ বাংলাদেশ, সমতার বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আসলে প্রত্যেকটি জায়গাতেই আসলে সংস্কার করা প্রয়োজন। সেই সংস্কারগুলো আসলে কিভাবে হবে, কোন প্রক্রিয়া হবে, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্যই কিন্তু 6টি কমিশন করেছিল। তার মধ্যে অন্যতম আমাদের শ্রম সংস্কার কমিশন। আপনারা জানেন বাংলাদেশের 17 থেকে 18 কোটি মানুষের মধ্যে 8 কোটি মানুষই কিন্তু শ্রমজীবী। এই শ্রমজীবী মানুষের কোন কোন জায়গায় সংস্কার করার প্রয়োজন, কোন কোন জায়গায় আসলে বৈষম্য হচ্ছে, এই বিষয়গুলো উল্লেখ করে কিভাবে সেগুলো সংস্কার হবে, এই বিষয়গুলো নিয়ে কাজ করার জন্যই কিন্তু আসলে শ্রম সংস্কার কমিশন গঠিত হয়েছিল। সেই শ্রম সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিল আমরা ইতিমধ্যেই বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষ ইতিমধ্যে তাকে আমরা চিনি জানি, আমাদের সকলের প্রিয় শ্রমজীবী মানুষের অভিভাবক জনাব সুলতান উদ্দিন ভাই। উনি কিন্তু বিলসের নির্বাহী এবং ওনারকে প্রদান করে শ্রম সংস্কার কমিশন আসলে গঠিত হয়েছিল। আমরা দেখেছি শ্রম সংস্কার কমিশন প্রথম যে মিটিংটি করেছিল সেটি হচ্ছে আমাদের উঁচু তলার মানুষের বাসায় যে আমাদের মা বোনেরা কাজ করেন, অর্থাৎ আমরা তাদেরকে খুব
ছোট করে ব্যঙ্গ করে যে মানুষগুলো বলে কাজের ঝি, আমরা কিন্তু তাদেরকে সম্মান দিয়ে বলি। আমরা তাদেরকে সম্মান দেখিয়ে বলতে চাই যে আমাদের শ্রম সংস্কার কমিশন কিন্তু প্রথম আসলে তাদের সাথে মিটিংটি করেছিল, আমরা ধন্যবাদ জানিয়েছিলাম এবং কৃতজ্ঞতা জানিয়েছিলাম। পরবর্তীতে আমরা যখন কমিশনের মিটিংয়ের বিষয়টি অবগত হলাম, আমাদের জায়গা থেকে বাংলাদেশ আবাসন কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এখন যারা আমরা কাজ করছি, আমাদের উদ্যোগে আমরা কিন্তু আপনারা জানেন শ্রমিক ফ্রন্টের আমাদের সকলের প্রিয় আরেকজন অভিভাবক কমরেড রাজুগুজ্জামান রতন ভাই, আপনারা দেখেছেন ইতিমধ্যে এই টক শোতে বিভিন্ন টিভি চ্যানেলে উনি কিন্তু প্রথম থেকে কিন্তু আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক প্রকল্পভিত্তিক ভাই বোনদেরকে নিয়ে উনি কথা বলেন এবং আমাদের দাবির সপক্ষে কিন্তু উপস্থাপন করেন এবং সরকারের কাছে বিভিন্ন সময় উনি দাবি জানান। আমরা রাজুগুজ্জামান রতন ভাইয়ের মাধ্যমে শ্রম সংস্কার কমিশনের ওখানে যাই এবং সেখানে বাংলাদেশের 40টা মন্ত্রণালয় থেকে আমরা প্রত্যেকটা মন্ত্রণালয় থেকে আসলে সেদিন প্রতিনিধি রেখেছিলাম এবং সকলের জায়গা থেকে আমরা চেষ্টা করেছি শ্রম সংস্কার কমিশনের সামনে আমাদের যে দাবি সেই দাবিটির সপক্ষে যৌক্তিকতা উপস্থাপন করার জন্য। আমরা আমাদের সপক্ষে যৌক্তিকতা উপস্থাপন করতে পেরেছিলাম এবং কমিশন প্রধান থেকে শুরু করে কমিশনের যে সকল অন্যান্য মেম্বাররা ছিলেন, সেখানে কমরেড রাজুগুজ্জামান রতন ছিলেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রেসিডেন্ট আনোয়ার ভাই ছিলেন, একজন সাবেক সচিব মহোদয় ছিলেন, শ্রম সচিব মহোদয় সাবেক উনি ছিলেন এবং অন্যান্য যে সকল কমিশনের মেম্বাররা ছিলেন তারা কিন্তু সকলেই এক বাক্যে আমাদের যে দাবি সেই দাবির সাথে আসলে একমত পোষণ করেছিলেন। পরবর্তীতে আমাদেরকে আশ্বস্ত করেছিলেন যে কমিশন যে প্রতিবেদনটি সরকারের কাছে জমা দেবেন এবং সেখানে যে সুপারিশগুলো করবেন অবশ্যই আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের যে দাবি সেই দাবিগুলোর বিষয়ে ওনারা যৌক্তিকতা উপস্থাপন করে ওনারা দাবি উপস্থাপন করবেন সরকারের কাছে। আপনারা জানেন গত মাসের 21 তারিখ অর্থাৎ 21শে এপ্রিল শ্রম সংস্কার কমিশন কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুপারিশ অথবা সংস্কার করার যে প্রতিবেদন সেটা আসলে জমা দিয়েছেন। সেখানে আমি আরেকটু পরিষ্কার করে বলতে চাই, 21 তারিখের ঠিক 3 দিন আগে 18 তারিখ রাত্রে শ্রম সংস্কার কমিশন প্রধান কিন্তু আমাকে ফোন দিয়েছিলেন এবং আমাকে দেখা করতে বলেছিলেন। আমরা আমাদের জায়গা থেকে দেখা করেছিলাম এবং আমরা আবারও ওনাদের কাছে দাবি করেছিলাম যেন আমাদের বিষয়গুলো বিগত দিন যেমনিভাবে আমরা ওনাদের কাছে উপস্থাপন করেছিলাম তেমনিভাবে করে যেন সরকারের কাছে উপস্থাপন করা হয়। উনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন এবং বলেছিলেন যে আপনাদের যে দাবিগুলো উপস্থাপন করেছিলেন সেই সাথে আরও কোনো দাবি থাকলে আপনারা আমাদেরকে বলেন, আমরা খুব দ্রুত সময়ের মধ্যে রিপোর্টটি আসলে জমা দিব। তা আমরা আসলে সেই দিন যে বিষয়গুলো আমরা মনে করেছিলাম যে তার সাথে সংযুক্ত করা প্রয়োজন রিপোর্টের সাথে বা আমাদের আগের দাবির সাথে, আমরা সেগুলো কিন্তু সংযুক্ত করার জন্য ওনার কাছে আমরা দাবি জানিয়েছিলাম। পরবর্তীতে উনি আমাকে 20 তারিখ রাত্রে আরেকবার ফোন দিলেন এবং আমাকে বললেন যে আগামীকাল আপনাদের রিপোর্টটি আমরা ঠিক সকাল 11টায় জমানোতে যাব, সেখানে গিয়ে আমরা রিপোর্টটি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আমরা জমা দিব। আপনি আপনার যে ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ আমরা আমাদের সাথে দীর্ঘদিন আপনারা আমাদের সাথে এসে কাজ করেছেন অথবা আমাদের সাথে আপনারা আলোচনা করেছেন, আমাদের সাথে সম্পৃক্ত ছিলেন, আপনারা আপনাদের জায়গা থেকে কয়েকজন প্রতিনিধি আপনারা ঠিক বিকেল 3টায় আমাদের সংস্কার কমিশনের সাথে আসবেন, দেখা করবেন এবং মতবিনিময় সভা হবে আপনাদের সাথে। আপনারা যত স্টেক হোল্ডার আপনাদের সাথে মতবিনিময় সভা করে আমরা পরবর্তীতে একটা সাংবাদিক সম্মেলন করব। আপনারা দেখেছেন 21 তারিখ ঠিক বিকেল 3টা থেকে কিন্তু আমরা শ্রমভবনে ছিলাম ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ, সেখানে কিন্তু আমরা লাইভের মাধ্যমে বিষয়টি দেখিয়েছি যে আমরা শ্রম সংস্কার কমিশন যে রিপোর্টটি জমা দিলেন। পরবর্তীতে আপনারা দেখেছেন যে সাংবাদিক সম্মেলনে কিন্তু যখন সাংবাদিক সম্মেলন করলেন এবং আমাদের কমিশন প্রধান সুলতান উদ্দিন ভাই যখন ব্রিফ করলেন সাংবাদিকদেরকে, তখন কিন্তু উনি পরিষ্কার করে আমাদের আউটসোর্সিংয়ের কথাটাই শুধুমাত্র বলেছিলেন। তখন অন্য কোনো সংগঠন অন্য কোনো প্রতিষ্ঠান তাদের কথা কিন্তু আসলে উনি বলেননি। আমি যেটা বিশ্বাস করতে চাই বা আমি যেটা মনে করি, আমরা যেহেতু ওনার একদম পাশেই বসা ছিলাম, আমাদের বারবার দেখছিলেন এবং আমাদের চেহারা দেখে বা আমাদের মুখগুলো দেখে হয়তো উনি মনে করেছিলেন যে এরা তো আসলে দীর্ঘদিন আমাদের সাথে ছিল, সঙ্গত কারণে হয়তো উনি ওনার জায়গা থেকে আমাদের কথাগুলো বলেছিলেন। অনেকে প্রশ্ন করছেন, আপনাদেরকে ধন্যবাদ। আমি হয়তো আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে পারবো না, তবে পরবর্তীতে আমি আপনাদের কমেন্টসগুলো পড়বো অবশ্যই। সেখানে আপনাদের যে সকল মেসেজ থাকে বা যে সকল জিজ্ঞাসা থাকে সে সকল জিজ্ঞাসার কিন্তু আমি আসলে উত্তর দেওয়ার জন্য সর্বাত্মকভাবে চেষ্টা করবো। অতএব আপনারা যে যে প্রতিষ্ঠান থেকে দেখছেন আপনাদের যে সকল সমস্যা, যে সকল দাবি এবং আগামী দিন আমরা কীভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনা করতে পারি সেই সকল পরামর্শ দিয়ে আপনারা আপনাদের যৌক্তিকতা উপস্থাপন করবেন এবং আপনাদের মতামত ব্যক্ত করবেন।
আমি কমিশনের বিষয়গুলো আপনাদের সামনে অবহিত করলাম। আরেকটি বিষয় আমি আসলে বলতে চাই, আমরা কিন্তু টাইম টু টাইম কমিশনকে আমরা আমাদের সমস্যাগুলোর কথা আমরা ব্যক্তিগতভাবে আমি অনেকে হোয়াটসঅ্যাপ করি এবং ওনার সাথে আমার কথা হয়। সেখানে আমি বারবার আপনাদের যে সকল সমস্যা সে সকল সমস্যা আসলে উপস্থাপন করার জন্য আমি সর্বাত্মকভাবে চেষ্টা করি। আজকে ওনার সাথে আমাদের একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ঠিক আর 10 মিনিট আগেই, ঠিক 10 মিনিট আগে ওনার সাথে আমাদের ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছে তারা কিন্তু ইতিমধ্যে বসেছেন এবং আলোচনা করছেন যে কোন প্রক্রিয়া আসলে এই কমিশনের যে প্রতিবেদন, সেই প্রতিবেদন আসলে কত দিনের মধ্যে অথবা কোন প্রক্রিয়া এগুলো বাস্তবায়ন হবে, এই বিষয়গুলো নিয়ে আসলে মতবিনিময় করার জন্য কিন্তু আমাদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ ওনার কাছে গিয়েছেন। উনি হয়তো আজকে দেশের বাইরে যাবেন, আমরা যতটুকু জানি, আমার সাথে কথা হয়েছে উনি দেশের বাইরে যাবেন। সেই জায়গা থেকে আমাদের ঐক্য পরিষদের নেতৃবৃন্দ এখন ওনার সাথে আলোচনা করছেন, কথা বলছেন। আমরা পরবর্তীতে আপনাদেরকে জানাবো যে আসলে কোন কোন বিষয় নিয়ে কথা হলো বা কোন কোন বিষয় উনি বললেন আমাদেরকে। যা হোক, সেগুলো আলাদা কথা। আমি আজকে যে মূল বিষয় নিয়ে আমার আসলে লাইভে আসা, সেই বিষয়গুলো নিয়ে আমি আসলে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আপনারা অনেক ভাই বোন ইতিমধ্যে চাকরিচ্যুত হয়েছেন এবং এই চাকরি যাওয়ার যে মিছিল, এই মিছিলটি কিন্তু দিনে দিনে আসলে বড়ই হচ্ছে। আমি আজকে লাইভে আসার মূল কারণ হচ্ছে যে চাকরিচ্যুত যে ভাইয়েরা আছেন এবং ইনস্ট্যান্ট যে সকল প্রতিষ্ঠানের সমস্যা হচ্ছে এবং অতি সম্প্রতি অর্থাৎ আরও কিছুদিনের মধ্যে যে সকল প্রতিষ্ঠানের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, সে সকল প্রতিষ্ঠানের ভাই বোনদের আসলে কী করণীয়, এই মুহূর্তে আপনারা এই সমস্যাগুলো আপনি কীভাবে ফেস করবেন, আপনাদের প্রতি আমাদের ঐক্য পরিষদের পক্ষ থেকে আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সভাপতির দায়িত্ব আপনারা দিয়েছেন। আমি আপনাদেরকে কিছু গাইডলাইন দিতে চাই, কিছু পরামর্শ দিতে চাই এবং আমার কাছে যেগুলোকে যৌক্তিক মনে হয় নিয়মকানুনের মধ্যে থেকে, সেই জায়গাগুলো থেকে আপনাদেরকে আমরা একটু গাইড করতে চাই অথবা পরামর্শ দিতে চাই এবং ঐক্য পরিষদের যে সকল বিষয় সেগুলো আমরা আসলে উপস্থাপন করতে চাই। আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই, আমাদের শ্রম সংস্কার কমিশন যেভাবে কাজ করছেন, শ্রম মন্ত্রণালয় আমাদের যেভাবে আসলে আগ্রহ দেখেছিলেন আমাদের জন্য কাজ করার জন্য, শ্রম মন্ত্রণালয় থেকে আমরা দেখেছেন যে বিগত মার্চ মাসের 6 তারিখে আমরা কিন্তু শ্রম ভবনের সামনে একটা বৃহৎ আন্দোলন কর্মসূচি আমরা পালন করি। সেখানে শ্রম সচিব মহোদয় উনি আমাদের মাঝে এসে মিডিয়ার মাধ্যমে কিন্তু আশ্বস্ত করলেন যে আজকের পর থেকে কোনো ভাই বোনের চাকরি যাবে না, বিগত দিনে যাদের চাকরি চলে গেছে তাদের চাকরিতে পুনর্বহাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং দীর্ঘদিন যাদের বেতন বকেয়া আছে সেগুলো পরিশোধ করার ব্যবস্থাও করা হবে। উনি আবার বললেন কনলাল তহবিল থেকে ওনারা 2 লাখ টাকা ওপেন করে দিলেন এবং সাথে সাথে আমাদেরকে আশ্বস্ত করলেন যে ঠিকাদারি প্রথা বিলুপ্ত করার জন্য উনি একটি কমিটি করবেন, যেখানে মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শ্রম মন্ত্রণালয় এবং আমাদের সম্পৃক্ততা থাকবে। যাই হোক, আমরা সেদিন আসলে দেখেছি যে তার কয়েকদিন পরে শ্রম মন্ত্রণালয় থেকে শ্রম অধিদপ্তর আর কলকারখানা অধিদপ্তর থেকে একটি কমিটি হলো, সেখানে আমাদেরকে রাখা হলো। কমিটির মিটিংটা হয়েছিল 17 তারিখ অর্থাৎ 17 মার্চ 2025। আমি আপনাদেরকে একটু খুব খোলামেলা বলতে চাই যে সেই মিটিংয়ে আসলে আমরা কেন গিয়েছিলাম, কী হয়েছিল, সেই মিটিংয়ের কী সিদ্ধান্ত হয়েছিল, এই বিষয়গুলো নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করবো। আমার আলোচনার মধ্যে আপনাদের জন্য কিন্তু মেসেজ থাকবে এবং আপনাদের প্রতি কিছু নির্দেশনা থাকবে, সেগুলো আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বোঝার চেষ্টা করবেন এবং সেগুলো নিয়ে আপনার ম্যানেজমেন্টের সাথে বা ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর সাথে কীভাবে বার্গেনিং করতে পারেন যৌক্তিকভাবে, সেই বিষয়গুলো আপনাদের সামনে আমরা উপস্থাপন করব। আপনাদেরকে আশ্বস্ত করতে চাই 17 মার্চ শ্রম মন্ত্রণালয়ের একজন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মহোদয় ছিলেন এবং যে সকল আমাদের অফিসাররা ছিলেন এবং আমাদের যে সকল নেতৃবৃন্দ ছিলেন, আমাদের সকলের উপস্থিতিতে একটি মিটিং হলো। সেখানে আলোচনা, আসলে বিস্তর আলোচনা শেষে যে সকল সিদ্ধান্ত হলো, আমি সেই সিদ্ধান্তের কথাগুলো বলছি। আমাদের জন্য ইফেক্টিভ যে সিদ্ধান্ত সেটি হচ্ছে যে সেই মিটিংয়ের বা সেই যে মিটিংয়ের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আমি আপনাদেরকে একটু দেখাতে চাই। আমার হাতে কাগজগুলো আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমি আপনাদেরকে দেখাতে চাই, এইটা হচ্ছে আমাদের যে 17 তারিখের যে মিটিং, সেই মিটিংয়ের যে আসলে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের আসলে আপনারা দেখবেন এটা হচ্ছে আপনার 9-এর খ, অর্থাৎ 9-এর যে খ আছে, আপনারা এই নীতিমালাটি আমার কাছে চাইলে আপনারা এই সিদ্ধান্তটি আমার কাছে চাইলেই পাবেন। 9-এর আসলে খ, সেই খতে আসলে কি বলা আছে এই বিষয়টি একটু আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চাই। 9-এর খতে বলা আছে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক, আমি আবারও বলছি, ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক শ্রমিকদের চাকরিচ্যুতি, বেতন ভাতাদি সংক্রান্ত কোনো অনিয়মের বিষয়টি প্রমাণিত হলে
উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আবারও বলছি, ঠিকাদারি প্রতিষ্ঠান কর্তৃক শ্রমিকদের চাকরিচ্যুতি, বেতন ভাতাদি সংক্রান্ত কোনো অনিয়মের অনিয়মের বিষয়টি প্রমাণিত হলে উক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে শ্রম আইন অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা হচ্ছে আমাদের 17/3/2025 তারিখে আমাদের একজন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এবং শ্রম অধিদপ্তরের অন্যান্য অফিসার, ডিজি মহোদয় থেকে শুরু করে আমরা যারা শ্রমিক প্রতিনিধি আছি তাদের সমন্বয়ে একটা কমিটি হয়েছে। সেই কমিটির মিটিং, সেই মিটিংয়ের হচ্ছে এটা একটা সিদ্ধান্ত, অর্থাৎ এটা কিন্তু একটা সরকারি কমিটি, একটা সরকারি সিদ্ধান্ত। অর্থাৎ এই কমিটিটি হয়েছিল সরকারি একটি প্রতিষ্ঠান, শ্রম মন্ত্রণালয় থেকে। সেই শ্রম মন্ত্রণালয়ের একটা সিদ্ধান্ত হচ্ছে যে কোনো প্রতিষ্ঠানের কর্মচারীকে বিনা কারণে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান বাদ দিতে পারবে না। যদি বাদ দেয় তাহলে কিন্তু শ্রম আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এইটা হচ্ছে যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের 9 খতে বলা আছে। সাথে সাথে আমি আপনাদেরকে আরেকটি বিষয় দেখাতে চাই। পরবর্তীতে আমরা দেখলাম যে সরকার বৈশাখী ভাতা বা বৈশাখীর উপহার হিসেবে আমাদের আউটসোর্সিং কর্মচারীদের জন্য একটি নীতিমালা সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছেন। যে নীতিমালা কিন্তু আমরা আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আসলে আমরা সেটাকে প্রত্যাখ্যান করেছি এবং বলেছি যে দ্রুত সময়ের মধ্যে এটাকে সংস্কার করতে হবে এবং এখানে অবশ্যই ঠিকাদারি প্রথা বিলুপ্ত করার কথা উল্লেখ থাকতে হবে। আমরা সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ করতে চাই, সেই বিষয়টি এখানে উল্লেখ থাকতে হবে। তারপরেও এই নীতিমালাতে আমাদের আউটসোর্সিং কর্মচারীদের চাকরির যে একটু নিশ্চয়তা অথবা একটা কথা বলার জায়গা রেখেছেন, আমি সেই বিষয়টি আপনাদের সামনে একটু উপস্থাপন করতে চাই। এই রিপোর্টটি আমরা হাতে পাওয়ার পরে এটা আমি বিস্তরভাবে পর্যালোচনা করেছি। পর্যালোচনা করে আমার যতটুকু মনে হয়েছে যে আমরা আসলে যেখানে কথা বলার জায়গা তৈরি হয়েছে বা কথা বলতে আমরা পারি আইনানুগ পন্থায়, সেই জায়গায় আমি বলতে চাই 7 আপনারা হচ্ছে অনুচ্ছেদ 7 যাবেন। সেবা সরবরাহকারী প্রতিষ্ঠানের নিবন্ধ, নিয়ন্ত্রণ ও চুক্তি, এই জায়গাতে গিয়ে আপনারা আমাদের অর্থাৎ অনুচ্ছেদ যেটা আছে, অর্থাৎ 7 যে আপনারা সেই 7 ঘতে যাবেন। সেখানে যে বিষয়টি বলা আছে আমি আপনাদের সামনে একটু উপস্থান করতে চাই। বলা আছে পরিষ্কার ভাষায়, সেবা ক্রয়কারীর অনুমোদন ব্যতীত সেবা সরবরাহকারী প্রতিষ্ঠান সেবাকর্মী পরিবর্তন করতে পারবে না। অর্থাৎ এই লাইন থেকে আমরা যেটা বুঝি, সেবা ক্রয়কারী প্রতিষ্ঠান হচ্ছে একটা সরকারি প্রতিষ্ঠান অথবা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, দপ্তর অধিদপ্তর। সেই প্রতিষ্ঠানের যে নির্বাহী আছেন অর্থাৎ যে প্রধান আছেন, ওনার অনুমোদন ব্যতীত বা অনুমতি ব্যতীত সেই প্রতিষ্ঠান থেকে কোনো আউটসোর্সিং কর্মচারী পরিবর্তন বা চাকরিচ্যুত করা যাবে না। এটা কিন্তু একটা সরকারি নীতিমালা, যে নীতিমালাকে কিন্তু আমরা ইতিমধ্যে প্রত্যাখ্যান করেছি এবং এখনও প্রত্যাখ্যান করছি। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলো কিন্তু এই নীতিমালাকেই ওনারা যৌক্তিক হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে। আমরা যখন কথা বলতে চাই, যদি তারা এই নীতিমালাকে যৌক্তিক হিসেবে ধরে, সেই ক্ষেত্রে এই নীতিমালাতেও কিন্তু বলা আছে যে কোনো অফিসার এর অনুমোদন ব্যতীত কিন্তু আসলে ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো তাদেরকে চাকরিচ্যুত করতে পারবে না। তার মানে হচ্ছে যে আপনাদের যাদেরকে চাকরিচ্যুত করছে বিনা কারণে, আপনাদের কিন্তু আইনগতভাবে কথা বলার জন্য 2টা জায়গা আসলে আছে, যে জায়গাগুলোতে আমরা আসলে কথা বলতে পারি। সেটা হচ্ছে আমাদের যে শ্রম মন্ত্রণালয়ের যে কমিটি, সেই কমিটির যে একটা সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের 9 খ সেখানে কিন্তু বলা আছে। এবং অর্থাৎ আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় শ্রমিকদের জন্য যে একটা নীতিমালা উনি বলেছেন যে এই নীতিমালা আমাদের বৈশাখীর উপহার, কিন্তু সেখানে আমরা দেখেছি যে আমাদের শ্রমিকদের কোনো অধিকারই আসলে এখানে রাখা হয়নি। তারপরেও একটা বিষয়, যে লাইনটা আসলে আমাদের জন্য কথা বলার জায়গা তৈরি করে দিয়েছে, আমি সেই লাইনটা আপনাদের সামনে উপস্থাপন করেছি। 7 ঘতে বলা আছে যে কোনো প্রতিষ্ঠানের প্রধানের অনুমোদন ব্যতীত কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান এই আউটসোর্সিং কর্মচারী আপনার বাতিল করতে বা পরিবর্তন করতে পারবে না। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আমাদের মা বোনদেরকে বা আমাদের ভাই বোনদেরকে বিনা কারণে
চাকরিচ্যুত করা হয়েছে বিগত দিনেও এবং বর্তমানেও বিনা কারণে তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে। আমরা আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমি বলতে চাই, যে সকল প্রতিষ্ঠানে চাকরিচ্যুত করার দুঃসাহস ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো দেখাচ্ছে, আপনারা সেই নিজ নিজ প্রতিষ্ঠানে একতাবদ্ধ হবেন এবং প্রত্যেকের জায়গা থেকে আপনারা প্রতিরোধ বা প্রতিবাদ করবেন, প্রতিরোধ করে তুলবেন। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের আপনাদের পাশে আছে। আমরা ইতিমধ্যেই বাংলাদেশের বড় বড় যে সকল মিডিয়া আছে, সে সকল মিডিয়ার যে সকল সম্পাদক মহোদয়রা আছেন, আমরা তাদের সাথে ইতিমধ্যেই একটা বসার ব্যবস্থা করছি, একটা মতবিনিময় করার ব্যবস্থা করছি। তাদেরকে নিয়ে আমরা একটা মতবিনিময় সভা করে সকল প্রতিষ্ঠান, আপনাদের যে সকল প্রতিষ্ঠানে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে, আপনাদের তথ্য ইতিমধ্যে আমাদের কাছে আছে এবং আরও কিছু তথ্য আমরা কালেক্ট করে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমরা তথ্যগুলো কালেক্ট করে আগামী 5 থেকে 7 দিনের মধ্যে আমরা তথ্যগুলো কালেক্ট করব। কালেক্ট করে আমরা দ্রুত সময়ের মধ্যে সে সকল আপনার সিনিয়র সাংবাদিক অথবা আমরা যাদেরকে প্রয়োজন মনে করি তাদের সাথে আমরা বিষয়গুলো নিয়ে বসবো, বসে আমরা আলোচনা করব এবং আলোচনা করে আইনের যে সকল ধারা আছে এবং আপনাদেরকে যে প্রক্রিয়ায় বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে এবং দ্রুত সময়ের মধ্যে যেন চাকরিতে পুনর্বহাল করে, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ শুরু করব। আমি আজকে আসলে লাইভে আসার জন্য যে প্রতিষ্ঠানগুলো আসলে আমার কাছে খুব মনে হয়েছে যে এই প্রতিষ্ঠানগুলো খুব সমস্যার মধ্যে আছে, আমি সেগুলোকে নিয়ে একটু আলোচনা করতে চাই। আপনারা জানেন, বেশ কিছুদিন আগে আমাদের খুলনা মেডিকেল কলেজ হসপিটাল এবং খুলনা বিশেষায়িত হসপিটালে অনেককে চাকরিচ্যুত করা হয়েছে বিনা কারণে। আমি সেখানে ফিজিক্যালি ভিজিট করেছি এবং সেখানকার ম্যানেজমেন্টের সাথে কথা বলেছি এবং দাবি জানিয়েছি তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহাল করা হয়। ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। আমি আজকে লাইভের মাধ্যমে ওনাদের পরিষ্কার বার্তা দিতে চাই, আপনারা যদি সরকারের নির্দেশনা না মানেন, এই যে সরকারের নির্দেশনা, আমরা আসলে মনে করব যে আমি যে 2টা পয়েন্ট বলেছি এগুলো কিন্তু আসলে সরকারের নির্দেশনা। এই নির্দেশনা যদি আপনারা না মানেন, সেই ক্ষেত্রে আমরা কিন্তু রাজপথে দাঁড়িয়ে আপনাদের প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডাইরেক্ট আমরা কথা বলতে বাধ্য হব এবং এতে যদি আপনারা বিপদগ্রস্ত হন, সরকারের পক্ষ থেকে যদি কোনো অ্যাকশন আপনাদের প্রতি নেওয়া হয়, আপনাদের বিরুদ্ধে নেওয়া হয়, আমরা কিন্তু কোনোভাবেই দায়ী থাকবো না বা বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কিন্তু দায়ী থাকবে না। অতএব আপনাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, দ্রুত সময়ের মধ্যে আমাদের এই ভাই বোনদেরকে আপনারা দ্রুত সময়ের মধ্যে চাকরিতে পুনর্বহাল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা অত্যন্ত হতাশ একটা বিষয় নিয়ে, আপনারা ইতিমধ্যে দেখেছেন, আমি ফেসবুক পোস্ট করেছি, আমাদের খুলনা মেডিকেল কলেজ এবং খুলনা বিশেষায়িত হসপিটালে কয়েকজন আমাদের ভাই এবং একজন বোন, তাকে কিন্তু আসলে জীবন নাশের হুমকি দেওয়া হয়েছে আমাদের আন্দোলন সংগ্রামে আসার কারণে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বলতে চাই এবং দাবি করতে চাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং যে সকল ব্যক্তি এই পিছনে আছে তাদের শাস্তির আওতায় আনার জন্য প্রশাসনের এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যে সকল প্রশাসন আছেন তাদের কাছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আমি অনুরোধ করবো যারা লাইভটি দেখছেন, অনুগ্রহ করে আপনারা আমাকে কল দেবেন না, কারণ কল দিলে নেটওয়ার্কের সমস্যা, আমার সাথে কথা বলার জন্য আসলে সমস্যা হয়। এই ভূমি অফিসের ফারুক ভাই ফোন দিচ্ছেন, অত্যন্ত দুঃখজনক বিষয় ভাই। যাই হোক, আমি আরও কয়েকটি প্রতিষ্ঠানের কথা বলতে চাই। আপনারা দেখে থাকবেন যে আজকে নীলফামারী জেনারেল হসপিটালে এখন পর্যন্ত আন্দোলন চলমান আছে। তাদেরকে বিনা কারণে যে ঠিকাদারি প্রতিষ্ঠান আছে, আগের যে ঠিকাদারি প্রতিষ্ঠান, তারা কাজ না পাওয়ায় বর্তমান আরেকটি ঠিকাদারি প্রতিষ্ঠান মাছরাঙা সিকিউরিটি, যারা দেখেছেন যে খুলনা মেডিকেল কলেজ হসপিটালে কাজ করার সময় তারা বিভিন্ন অনিয়ম দুর্নীতির সাথে তারা সম্পৃক্ত ছিল, সেখানকার ম্যানেজমেন্ট কিন্তু তাদেরকে আমরা বলতে দেখেছি এবং মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি তাদেরকে ব্ল্যাকলিস্টেড করেছেন। সেই ঠিকাদারি প্রতিষ্ঠান নীলফামারী জেনারেল হসপিটালে তারা কীভাবে কাজ পায়, এটা আসলে আমাদের আসলে বোধগম্য না। আচ্ছা, তারা কাজ পাইছে, এটা তাদের বিষয় বা ম্যানেজমেন্টের বিষয়। আমাদের জায়গা থেকে আমাদের দাবি হচ্ছে যে এটা কোন মানুষের কর্মকাণ্ড আমি আসলে বুঝতে পারি না।
তো আমি আসলে বলতে চাই যে সেখানে যেই ঠিকাদারি কাজ পাক না কেন, আমি প্রতিষ্ঠান প্রধানকে বিনয়ের সহিত বলতে চাই, আপনার হাতে এই দুইটা নিয়ম আছে, যে নিয়মের বলে আপনি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বাধ্য করতে পারেন আমাদের পুরাতন কর্মচারীকে সেখানে বহাল রাখার জন্য। আপনি অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন এবং আমাদের যে সকল ভাই বোনেরা আজকে আন্দোলনে আছেন তাদেরকে আমরা বলবো, আপনারা এই দুইটা নিয়মকে সামনে নিয়ে আমাদের যে সকল সাংবাদিক ভাইরা সেখানে রিপোর্ট করছেন তাদেরকে আপনি এই বিষয়গুলো অবহিত করবেন এবং ম্যানেজমেন্টের সাথে আপনারা এই বিষয়গুলো নিয়ে যৌক্তিকভাবে আলোচনা করবেন। আপনারা কোনোভাবেই ভয় পাবেন না, আপনারা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া আপনার আন্দোলন সংগ্রাম চলমান রাখবেন। আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের পাশে ছিল, আছে এবং আগামী দিনে ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবে। আমি বলতে চাই, আমাদের হৃদরোগ ইনস্টিটিউটের ভাই বোনেরা একটা দীর্ঘদিন যাবৎ তারা একটা শঙ্কার মধ্যে আছেন, তাদের অনেকেরই আসলে বেতন বকেয়া আছে। আসলে এত ফোন আসলে আমি অনেককে বলি, ভাই আপনারা যদি প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে একজন করে মানুষ আমাকে ফোন দেন, আমি প্রতিদিন 200 থেকে 300টা ফোন আমার পক্ষে রিসিভ করা সম্ভব না। আমি কিন্তু আপনাদেরকে বারবার বলি, আমি লাইভ এসে কথা বলি, এরপরেও যদি আপনারা এইভাবে আমাকে প্রত্যেকটা মানুষ ফোন দেওয়ার চেষ্টা করেন ভাই, তাহলে আমার জায়গা থেকে আসলে আমি আপনাদের প্রতি আসলে কী বলবো, দুঃখ প্রকাশ করা ছাড়া আসলে কিছু বলা নেই। আমি তো একজন মানুষ, দিন শেষে আমারও তো শরীর আছে, আমিও তো অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। আর আমি অসুস্থ হয়ে গেলে তো ভাই আমি আসলে আপনাদের সামনে এভাবে কথা বলতে পারবো না, বা আপনাদের জন্য কাজ আমি যেভাবে করছি সেভাবে কাজ করার আসলে সুযোগ থাকবে না। আমাকে কাজ করার সুযোগ দেন, আমাকে সহযোগিতা করেন। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনার প্রত্যেকটা প্রতিষ্ঠান থেকে অন্তপক্ষে একজন করে ফোন দেন ভাই, সবাই ফোন দেওয়ার দরকার নেই। ধন্যবাদ। আমি বলতে চাই, আসলে যে জায়গাটাতে ছিলাম হৃদরোগ ইনস্টিটিউট, আমি তাদের কথা বলতে চাই। আর যে সকল ম্যানেজমেন্ট আছেন আপনারা এই বিষয়টাতে অবশ্যই দেখবেন এবং দ্রুত সময়ের মধ্যে তাদের বেতন সংক্রান্ত সমস্যা এবং চাকরি যেন না যায় এই বিষয়গুলো আপনারা অবশ্যই এই দুটো নিয়ম অনুযায়ী আপনারা দেখবেন। আমি বলতে চাই, আমাদের মুগদার 206 জন ভাই বোনদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয়েছে। অনতি বিলম্বে আমি প্রতিষ্ঠান প্রধানকে অনুরোধ করব আপনি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করবেন। আর যদি পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে কিন্তু ঐক্য পরিষদ তাদের জায়গা থেকে এই সকল প্রতিষ্ঠানকে একত্রিত করে কিন্তু দুর্বার আন্দোলন গড়ে তুলবে। অতএব আমরা চাই না রাজপথে দাঁড়িয়ে আপনাদের মতো যে সকল ম্যানেজমেন্ট আছেন আপনাদেরকে বিব্রত করার জন্য। আপনারা আপনাদের জায়গা থেকে অবশ্যই দায়িত্বশীলতার পরিচয় দিয়ে, মানবিকতার পরিচয় দিয়ে এই বিষয়গুলো আপনারা সমস্যা দ্রুত সমাধান করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা কথা বলতে চাই বক্ষব্যাধি। আপনারা দেখেছেন বক্ষব্যাধি হসপিটালে কিন্তু একটা টেন্ডার হয়েছিল, সেখানে আমাদের মা বোনদেরকে বিনা কারণে অনেককে বাদ দেওয়া হয়েছে এবং আপনারা রিপোর্ট দেখেছেন, আরটিভি একটি রিপোর্ট করেছে, সেখানে কিন্তু অনেকেই প্রকাশ্যে টাকা চেয়েছিল আমাদের মা বোনদের কাছে। তারা টাকা না দিতে পারার কারণে কিন্তু তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। তো আমি দাবি জানাবো যে আপনারা আপনাদের জায়গা থেকে এই সকল সমস্যার সমাধানের জন্য আপনারা সর্বাধিক চেষ্টা করবেন এবং যারা চাকরিতে আছেন তাদেরকে অনুরোধ করবো আমাদের সাথে আপনারা যোগাযোগ রক্ষা করবেন। নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ চেষ্টা করবে আপনাদের সকল সমস্যা সমাধানের জন্য, রাজপথে থেকে কাজ করার জন্য। আমি কথা বলতে চাই মাগুরা জেনারেল হসপিটালে, সেখানে আসলে আমাদের 14 জন সহকর্মী আছে, তারা আসলে বিপদগ্রস্ত আছেন, তাদেরও টেন্ডার হয়েছে, তাদেরকে যেন বাদ না দেওয়া হয় আমি এই বিষয়ে দাবি জানাচ্ছি এবং ম্যানেজমেন্টকে অনুরোধ করবো আমার কথাগুলো যে আপনাদের কাছে পৌঁছে আপনারা এই বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করবেন এবং সমস্যার সমাধান করবেন। আমরা বলতে চাই পঙ্গু হসপিটাল ইতিমধ্যে টেন্ডার হয়েছে, সেখানে 341 জন কর্মচারী আছে। আমি অনুরোধ করতে চাই বা দাবি জানাতে চাই কোনোভাবেই যেন এই কর্মচারীদেরকে চাকরিচ্যুত না করা হয় এবং তারা যেন বিপদগ্রস্ত না হয়। এই যে নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় আপনারা ঠিকাদারকে বাধ্য করতে পারেন সেই নিয়মগুলো কিন্তু আমি ইতিমধ্যে বললাম। পঙ্গুর যে সকল ভাইয়েরা আপনারা আমার লাইভটি দেখছেন বা কথাগুলো শুনলেন, আপনারা এই জায়গা থেকে আমার কাছে এভিডেন্স চাইলে আমি এভিডেন্স আপনাদের কাছে সরবরাহ করব এবং আমি কিন্তু ইতিমধ্যেই পঙ্গুতে ভিজিট করেছি, সেখানে গিয়ে আমি কথা বলেছি। আপনারা নিয়মতান্ত্রিক প্রক্রিয়া এই বিষয়গুলো নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন। আমি কথা বলতে চাই আরও অনেক প্রতিষ্ঠান, আসলে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটাল যে প্রতিষ্ঠানে আপনারা দেখেছেন ইতিমধ্যেই তারা কিন্তু সাংবাদিক সম্মেলন করেছে, তারা কিন্তু সমাবেশ করেছে, বিক্ষোভ মিছিল করেছে, মানববন্ধন করেছে। তারা কিন্তু সেখানে পরিষ্কারভাবে তাদেরকে বলা হয়েছে যে তাদের নাকি চাকরি যাওয়ার শঙ্কা আছে। আমি নিজে ফিজিক্যালি মুভ করেছি সেখানে, আমি পরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি, উনি আমাকে বলেছেন সেখানকার ঠিকাদার নাকি আসলে বিশাল ক্ষমতার অধিকারী এবং উনি পরিষ্কারভাবে আমাকে বলেছেন যে উনি বিপদে আছেন এবং যে কোনো মুহূর্তে উনি বাইরে গেলেই নাকি উনি বিপদের সম্মুখীন হতে পারেন, অতএব উনি ঠিকাদারকে বাধ্য করতে পারবেন না। আমি আপনাকে বলতে চাই, আপনি একজন প্রশাসক হয়ে একটা প্রতিষ্ঠানের সকল কিছু দেখাশোনার দায়িত্ব আপনি সেই দায়িত্ব নিয়ে সেখানে পরিচালকের দায়িত্বে বসেছেন। সরকার আপনাকে সেই দায়িত্ব দিয়েছেন, আপনার দায়িত্ব হচ্ছে সরকারি যে আদেশ নির্দেশ আছে সেগুলো আপনি সেখানে মেইনটেন করবেন, সেগুলো মেনে চলবেন, সেগুলো এস্টাবলিশ করবেন, সেগুলো বাস্তবায়ন করার জন্য আপনি পদক্ষেপ গ্রহণ করবেন। আর যদি আপনি এই দায়িত্ব পালন করার জন্য নিজেকে
ফিট না মনে করেন, নিজেকে অযোগ্য মনে করেন, তাহলে যে লোকটি যোগ্য সেখানে তাকে আসলে দায়িত্ব দেওয়া উচিত। আর যদি আপনি এই দায়িত্বে থাকেন তাহলে যতক্ষণ দায়িত্বে আছেন আপনার দায়িত্ব হচ্ছে সরকারি নির্দেশনা আপনাকে ফলো করা। সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান কোনো কর্মচারীকে বাদ দিবে, আপনি সেটাকে সমর্থন করবেন বা এর বেশি ব্যবস্থা গ্রহণ করবেন না, এইটা আসলে একজন প্রশাসকের জায়গা থেকে আপনি এই কথা আসলে বলে আপনার নৈতিকতা হারিয়েছেন। অতএব আমাদের বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ থেকে আপনাদের প্রতি বিনীত অনুরোধ এবং দাবি জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে আমাদের যে সকল মা বোনের কর্মরত আছে তাদের প্রত্যেককে যেন চাকরিতে পুনর্বহাল করা হয় এই দাবি জানাচ্ছি। আর যদি তাদেরকে বিনা কারণে চাকরিচ্যুত করা হয় তাহলে কিন্তু আমরা আইনগত প্রক্রিয়ায় অথবা নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় এবং আমাদের সাংগঠনিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন সংগ্রাম করে কিন্তু এই সকল মা বোনদের বা ভাই বোনদের পাশে কিন্তু আমরা থাকবো এবং দুর্বার আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা এই সকল অনিয়মকে আমরা আসলে প্রতিহত করব, প্রতিরোধ করব। আরও অসংখ্য প্রতিষ্ঠান, আসলে সকল প্রতিষ্ঠান নিয়ে আসলে কথা বলা সম্ভব না। আমাদের এলদির কয়েকজন ভাই আমাকে মেসেজ করেছেন আমাদের প্রকল্প শেষ, আমি যেন এই বিষয়গুলো নিয়ে কথা বলি। আমাকে কৃষি ব্যাংকের অনেক ভাই মেসেজ করেছেন ভাই আমাদের বেতন 11,500 টাকা দেয় ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো, একটু আপনার কথা বলবেন। ডিপিডিসির ভাইরা মেসেজ করেছেন যে ভাই আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করি, আমাদের জন্য ঝুঁকি বাঁধার ব্যবস্থা নাই, এই বিষয়গুলো নিয়ে আসলে কথা বলবেন। তবে আসলে কথা বলতে গেলে তো অসংখ্য প্রতিষ্ঠান, যে সকল প্রতিষ্ঠান নিয়ে আসলে কথা বলে আসলে শেষ করা যাবে না। আমি ব্যক্তিগতভাবে জ্বালানি সেক্টরে আছি, আমি গ্যাসের যে বিষয়গুলো নিয়ে আছে সেগুলো কথা বলার জন্য কিন্তু আমাকে বলা হয়েছে। তা আসলে আমি কথা বললে আসলে সারাদিন কথা বললেও শেষ হবে না বা প্রতিষ্ঠানগুলোর সমস্যা নিয়ে আলোচনা করা শেষ হবে না। আমি শুধু আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, আমি যে 2টা পয়েন্ট উল্লেখ করেছি সেই পয়েন্টের উপরে বেস করে আপনারা বর্তমানে আপনাদের চাকরির যে নিশ্চয়তা সেই নিশ্চয়তার বাস্তবায়ন করার জন্য আপনারা সব ম্যানেজমেন্ট এবং ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর উপরে আপনারা চাপ প্রয়োগ করতে পারেন নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায়। এই জায়গাটি আমি আসলে ব্যাখ্যা করার জন্য আমি আজকে লাইভে এসেছি, আপনাদের সামনে ব্যাখ্যা করলাম। আপনাদের কাছে যদি এগুলো যৌক্তিক মনে হয় এবং আপনারা অধিকতর এগুলো পর্যালোচনা করে যদি কোনো আইনজ্ঞর পরামর্শ নেওয়ার প্রয়োজন অনুভব করেন নিয়ে আপনারা এগুলো নিয়ে ম্যানেজমেন্টের সাথে কথা বলবেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। পরিশেষে আপনাদের কাছে একটা বার্তা দিতে চাই, আমরা খুব দ্রুত সময়ের মধ্যেই সারা বাংলাদেশের সকল শ্রমজীবী মানুষ এবং সকল প্রতিষ্ঠানে কর্মরত আমাদের আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক যে সকল ভাই বোনেরা আছেন, প্রকল্প ভিত্তিক যে সকল ভাই বোনেরা আছেন, আমরা তাদেরকে নিয়ে আসলে কাজ করতে চাই এবং তাদেরকে নিয়ে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলে আমাদের যে সকল দাবি সে সকল দাবি আসলে বাস্তবায়ন করতে চাই। আপনাদেরকে বলতে চাই, অনেকের মনেই যে সকল দৈনিক মজুরিভিত্তিক ভাই এবং প্রকল্পভিত্তিক ভাই বোনেরা আছেন, আপনারা হয়তো নিজে নিজে ভাবছেন যে আপনাদেরকে আমরা আলাদা করে দিয়েছি, অথবা আপনারা আমাদের কাছে আলাদা হয়ে গেছেন, অথবা আপনাদের দাবি নিয়ে আমরা কথা বলি না। আপনাদেরকে বিনয়ের সহিত বলতে চাই, আমাদের একটা সংগঠন, বৃহৎ সংগঠন, এই সংগঠনে আমাদের দাবি ছিল আউটসোর্সিং দৈনিক মজুরিভিত্তিক প্রকল্পভিত্তিক ভাই বোনদের দাবি প্রতিষ্ঠা করা। সেই জায়গা থেকে আমাদের আন্দোলন সংগ্রাম চলমান ছিল, আজকে আছে এবং আগামী দিনেও এই আন্দোলন সংগ্রাম চলমান থাকবে। আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ যেমনিভাবে আউটসোর্সিং কর্মচারীদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে, যেমনিভাবে দৈনিক মজুরিভিত্তিক কর্মচারীর জন্য আসলে কাজ করে যাবে এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের জন্য কাজ করে যাবে। আমরা আসলে কাউকেই আলাদা করে দেখি না, আমরা আমাদের আউটসোর্সিং দিয়ে যেমনিভাবে কাজ করি, দৈনিক মজুরিভিত্তিক ভাই বোনদের জন্য যেমনিভাবে কাজ করবো এবং প্রকল্পভিত্তিক ভাই বোনদের জন্য আমরা সমানভাবে আসলে কাজ করবো। আপনাদের অনুরোধ করতে চাই, যে সকল ভাই বোনেরা আমার লাইভটি দেখলেন বা শুনলেন, একটু মেহরবানি করে লাইভটিকে শেয়ার করে দিবেন এবং আপনাদের প্রতি যে সকল বার্তা আমার দেওয়ার ছিল সে সকল বার্তা আমি দিলাম। পরবর্তীতে যদি আপনারা মনে করেন যে আপনাদের কোনো তথ্য আমাদের কাছে দিবেন, যে তথ্যগুলো পেলে আমরা আমাদের যে সকল সাংবাদিক ভাই বোনদেরকে নিয়ে আমরা বসবো, যে সকল ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়ার সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক ভাই বোনদের সাথে আমরা বসবো, তাদের সামনে সেই তথ্যগুলো উপস্থাপন করলে আপনারা উপকৃত হবেন, আমাদের দাবি আদায়ের সহায়ক ভূমিকা পালন করবে। আপনারা সে সকল তথ্য আমাদের আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের পরিশ্রমী দপ্তর সম্পাদক আমাদের সকলের প্রিয় আওলাদ হোসেন ভাই, আপনি ইতিমধ্যেই আওলাদ হোসেন ভাইকে চিনে থাকবেন এবং দেখেছেন। আমি আওলাদ হোসেন ভাইয়ের নাম্বারটা বলে দিচ্ছি, 0171134 এই নাম্বারটিতে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন এবং যোগাযোগ করে আপনাদের কাছে যে সকল এভিডেন্স আছে, অর্থাৎ ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো যে সকল অনিয়ম দুর্নীতি করেছে, প্রতিষ্ঠান প্রধান যে সকল অনিয়ম দুর্নীতির মাধ্যমে আপনাদেরকে চাকরিচ্যুত করেছে, এই সকল তথ্য উপাত্ত আপনারা দ্রুত সময়ের মধ্যে আমাদের কাছে আওলাদ ভাইয়ের কাছে আপনারা সরবরাহ করবেন। আমরা চেষ্টা করছি যে আমাদের সামনের দিনে যে একটি পদক্ষেপ আমরা নিচ্ছি, সেই পদক্ষেপ যেন আপনাদের জন্য একটু সহায়ক ভূমিকা পালন করে এবং সেই জায়গা থেকে যেন আপনাদের
আপনাদের জন্য উপকার করতে পারি বা আপনাদের জন্য কাজ করতে পারি, আপনাদের সমস্যার সমাধান করতে পারি, সেই জায়গা থেকে আপনারা একটু আমাদেরকে সার্বিক সহায়তা করেন। আপনাদের কাছে যে সকল তথ্যপত্র আছে সেই সকল তথ্যপত্র দিয়ে আমাদের সাথে আপনারা আমাদেরকে সার্বিক সহায়তা করবেন, এই প্রত্যাশা আসলে আপনাদের কাছে ব্যক্ত করছি। পরিশেষে একটা কথা বলতে চাই, বাংলাদেশ আহ্বায়ক কর্মচারী ঐক্য পরিষদ আপনাদের পাশে ছিল, আছে এবং আগামী দিনেও থাকবে। এবং পরিষ্কার বার্তা হচ্ছে, কোনো রকম ভয় ভীতি দেখিয়ে বা কোনো রকম বিতর্ক সৃষ্টি করে আমাদের আহ্বায়ক কর্মচারী ঐক্য পরিষদের একতা নষ্ট করা যাবে না কোনোভাবেই। এবং আহ্বায়ক কর্মচারী ঐক্য পরিষদের যে সকল নেতৃবৃন্দ আছে তাদের যে সততা, নিষ্ঠা এবং আন্তরিক প্রচেষ্টা, সেই প্রচেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে আগামী দিনেও। আমরা আমাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে সর্বাত্মকভাবে চেষ্টা করব বাংলাদেশের সকল ভুক্তভোগী মানুষের জন্য যেন আমরা যে সকল সমস্যা আছে সে সকল সমস্যা আমরা দূর করতে পারি। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি বাস্তবায়িত না হবে, যতক্ষণ পর্যন্ত ঠিকাদারি প্রথা বিলুপ্ত না হবে, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই চলমান আন্দোলনের সংগ্রাম চলমানই থাকবে। এবং অবশ্যই আমরা প্রত্যেকটা সময়, ভিন্ন ভিন্ন সময়ে আমরা আমাদের আন্দোলন সংগ্রামকে মাঠে রেখে আমরা সরকারের কাছে যৌক্তিক দাবি উপস্থাপন করব এবং বিশ্বাস করি যে যৌক্তিক দাবি উপস্থাপনের মাধ্যমে আমরা আমাদের যৌক্তিক সমাধানে পৌঁছাতে পারবো এবং আমরা দাবি আদায় করে ইনশাল্লাহ ঘরে ফিরতে পারবো। পরিশেষে একটি বার্তা আপনাদেরকে দিতে চাই, সর্বশেষ বার্তা, যার যার দায়িত্ব অবশ্যই আপনারা যথাযথভাবে আগে পালন করবেন। এরপরে আপনাদেরকে যদি অধিকার বঞ্চিত করা হয়, আমরা সেই অধিকার পাইয়ে দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে প্রচেষ্টা অব্যাহত আমরা রাখবো। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, যারা আমার লাইভটি দেখলেন তারা সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন এবং আহ্বায়ক কর্মচারী ঐক্য পরিষদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য যেন ঐক্য পরিষদ রাজপথে থেকে আসলে কাজ করতে পারে, আমাদের জন্য দোয়া করবেন। আমাদের শ্রম সংস্কার কমিশন প্রধান আমাদের সকলের প্রিয় অভিভাবক এবং বর্তমানে শ্রমজীবী মানুষের একমাত্র ভরসার জায়গা হিসেবে যে মানুষটি আবির্ভূত হয়েছেন এবং যে কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করে ইতিমধ্যেই সারা বাংলাদেশের 8 কোটি শ্রমজীবী মানুষের জন্য উনি স্বপ্নের দুয়ার খুলে দিয়েছেন এবং ভাগ্য পরিবর্তনের জন্য উনি একটা সম্ভাবনা তৈরি করে দিয়েছেন। আমাদের সকলের প্রিয় অভিভাবক, মেয়রিত মানুষের কণ্ঠস্বর, মেয়রিত মানুষের আস্থার জায়গা, ভরসার জায়গা এবং বিলসের নির্বাহী সংস্কার কমিশন প্রধান আমাদের সকলের প্রিয় অভিভাবক জনাব সুলতান উদ্দিন ভাই। আমি সুলতান উদ্দিন ভাইয়ের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং কমিশনের যে সকল অন্যান্য মেম্বাররা আছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং যে সকল রাজনৈতিক দল ইতিমধ্যে আমাদের দাবির সাথে একত্রিত ঘোষণা করে আমাদের দাবি তাদের দাবি হিসেবে সরকারের কাছে উপস্থাপন করেছেন, সেই সকল রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং যে সকল রাজনৈতিক দল এর কাছে আমার এই মেসেজটি পৌঁছায়, আপনাদের কাছে বিনীত অনুরোধ করব, আপনাদের যে সকল শ্রমিক সেল আছে বা আপনাদের নীতি নির্ধারণের যে পর্যায়ে আছে সেখানে আলোচনা করে আমাদেরকে এই দাস প্রথা থেকে মুক্ত করার জন্য আপনার সহায়ক ভূমিকা পালন করবেন এবং আপনাদের জায়গা থেকে আমাদের দাবিটি উপস্থাপন করবেন সরকারের কাছে। এবং যে জায়গায় সংস্কার করার প্রয়োজন, যদি আপনাদের কাছে কখনো মতামত চাওয়া হয়, অবশ্যই আপনারা আমাদের পক্ষে মতামত দিয়ে এই শ্রমজীবী মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য আপনার সহায়ক ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করছি। ধন্যবাদ জানাচ্ছি সকলকে, সকলে ভালো থাকবেন, বাংলাদেশ আহ্বায়ক কর্মচারী ঐক্য পরিষদের পাশেই থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সকলের সম্পৃক্ততায় আহ্বায়ক কর্মচারী ঐক্য পরিষদের ঐকান্তিক প্রচেষ্টায় ইনশাল্লাহ আমরা দাবি আদায় করে ঘরে ফিরব। দুনিয়ার মজদুর এক হও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।